স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়। বাহিনীর মূল দায়িত্ব হলো জনগণের সেবা করা এবং আইনের শাসন নিশ্চিত করা। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পূর্ণ করতে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 1 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় শতভাগ নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো অনৈতিক সুবিধা বা আপ্যায়ন গ্রহণ করা যাবে না বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে পুলিশ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবারেই প্রথমবারের মতো নির্বাচনকালীন নিরাপত্তা ও আনুষঙ্গিক বিষয়ে পুলিশের সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আপনারা জানেন, এবার জাতীয় নির্বাচনে প্রায় 1,50,000 পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, হ্যাঁ ভোট দিলে আর কোনো অপরাধী কখনো ক্ষমা পেয়ে মুক্ত হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। হ্যাঁ ভোট দিলে রাষ্ট্রপতি চাইলে আর কাউকে ক্ষমা করতে পারবে না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে রাজশাহী কলেজে ভোটের গাড়ি আগমন উপলক্ষে তিনি সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, আর কোনো দুর্বৃত্ত রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারবে না। হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাতে হবে। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে হবে। এখানে আমরা যারা এসেছি আমরা সবাই শিক্ষিত। আমাদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, তোমাদের কাছে একটা বিরাট সম্ভাবনা আসছে। তোমরা এই সংবাদটা, এই হ্যাঁ ভোটে ভোট দেওয়ার বিষয়টা গ্রামে গঞ্জে যেখানে আছে এই বস্তিতে এটা জানিয়ে দাও, তাদেরকে শিখিয়ে দাও। এবারে হ্যাঁ ভোটের মর্মার্থ হলো, রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না যতক্ষণ না ভিকটিম এবং তার পরিবার তাকে ক্ষমা করে না দিচ্ছে। তাইলে ভোটের চাবি, দেশের চাবি এখন আপনার হাতে। এই চাবিটা আপনি আপনার হাতে শক্ত করে ধরেন, যাতে কোনো দুর্বৃত্ত আমাদের এই নতুন করে পাওয়া স্বাধীনতাটাকে নষ্ট করতে না পারে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, যারা ঋণখেলাপি এবং রাষ্ট্রের ট্যাক্স ফাঁকি দিয়ে চলছেন তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। তিনি অভিযোগ করেন, ইসি ভবনের সামনে প্রার্থীদের মারধরের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো ভূমিকা পালন করছে না। রংপুরের বাবনপুরে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে গণভোটে হ্যাঁ প্রচারণার অংশ নিয়ে সব কথা বলেন আক্তার হোসেন। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে গণভোটে হ্যাঁ প্রচারণা শুরু করে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র শক্তি। এ সময় জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, অনেকেই প্রকাশ্যে নো ক্যাম্পেইন করলেও প্রকৃতপক্ষে তারাই আবার হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। জুলাই আন্দোলনের সব শক্তি গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে বলে মনে করেন তিনি। জুলাইয়ের পক্ষে সকল শক্তি হ্যাঁ এর পক্ষে থাকবে। আমরা মনে করি যে যদি এই জুলাই সনদ বা এই সংস্কার বাস্তবায়ন না হয় তাহলে এখানে ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে আওয়ামী যে সিস্টেম সেটা বলবতী থেকে যাবে। এ সময় জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, বাংলাদেশের মানুষ একই ব্যক্তি 10 বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না। তারা পুরনো আওয়ামী রাজনৈতিক ব্যবস্থা কিংবা তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির সিদ্ধান্ত আর চায় না বলেই গণভোটে হ্যাঁ ভোট দেবে। বাংলাদেশের মানুষ এই পুরনো আওয়ামী সিস্টেম চায় না। বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের জন্যই 3রা আগস্ট লাখ লাখ মানুষ শহীদ মিনারে সমবেত হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়েও কথা বলেন। হাদির পরিবারের পুনর্বাসন উদ্যোগকে স্বাগত জানালেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি। অতীতের সময়টা তো আমরা খেয়াল করেছি, সে প্রবণতা এখনো পর্যন্ত চলমান আছে। আমরা সে জায়গায় সরকারের কাছে আহ্বান জানাবো, অবশ্যই আপনাদের কর্তব্য রয়েছে একই সাথে বিচার সম্পন্ন করা এবং পরিবার
তাদেরকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা। এ সময় ইসি ভবনের সামনে প্রার্থীদের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। যদি ইলেকশন কমিশন ঋণ খেলাপি, যারা ট্যাক্স ফাঁকি দেন, কর ফাঁকি দেয় দ্বারা, এবং যারা দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে চলছেন, এসব ব্যক্তিদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়, জাতীয় নাগরিক পার্টি সহ আমরা 10 দলীয় জোট, আমরা গোটা বাংলাদেশে আমরা এটার প্রতিবাদ জানাবো। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল 4:45টায় সিইসির কক্ষে প্রবেশ করেন বিএনপি মহাসচিব। এর আগে বিকেল 4:45 প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে ইসিতে আসেন মির্জা ফখরুল। পরে তার নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সিইসির রুমে প্রবেশ করেন। অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকারিয়া। বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ উপস্থিত আছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির শেষ দিন আজ। এদিকে নির্বাচন কমিশনের সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, সিইসির সঙ্গে বিএনপির বৈঠক ও আপিল শুনানির বিষয় কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে আপনি যে কথাটি বলছিলেন যে আমরা জানি আজকেই কিন্তু যে প্রার্থিতা ফিরে পাওয়া, অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা যে প্রার্থিতা বাতিল করেছে তার বিরুদ্ধে আপিল যে হয়েছিল, তো এই আপিল শুনানির আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ 9 দিনব্যাপী এই শুনানি হয়েছে। 9 দিনের আজকে এই শুনানির মধ্য দিয়ে শেষ হচ্ছে এই আপিল কার্যক্রম। আমরা সকাল থেকেই দেখেছি এখানে বিভিন্ন প্রার্থীরা যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তারা এখানে এসে নির্বাচন কমিশনে তারা যে আপিল করেছিল তাদের শুনানির শেষে অনেকেই এখানে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন, আবার অনেকেই ফিরে পাননি। এটা যেমন রয়েছে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যেমন, তেমনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও রয়েছেন। অর্থাৎ সব কিছু মিলে আমরা বলবো যে এখন শেষ পর্যায়ে আসলে সেই প্রার্থিতা ফিরে পাওয়া আপিল শুনানির শেষ সময় শুনানি চলছিল। কিন্তু তার আগেই আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে জানেন যে আসলে সকাল থেকেই কিন্তু ছাত্রদল আমরা জানি নির্বাচন কমিশনের সামনে তারা বিভিন্ন কর্মসূচি দিয়ে তারা এখানে অবস্থান করছেন। এখানে পোস্টাল ব্যালট যে রয়েছে, অর্থাৎ বিদেশিরা যে ভোট দেবেন পোস্টাল ব্যালট তাদের কাছে যে পাঠানো হয়েছে সেই পোস্টাল ব্যালট নিয়েও তাদের অভিযোগ রয়েছেন, এবং এই পোস্টাল ব্যালট যে ছাপানো হয়েছে সে বিরুদ্ধে আসলে কিছুটা পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন। বেশ কিছু রিটার্নিং কর্মকর্তার যে আচরণবিধি নিয়ে তারা কিন্তু প্রশ্ন করছেন। এসব বিষয়ে তারা কিন্তু আজ সকাল থেকে এই নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান করছেন। তার প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বিকাল 4:45টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল কিন্তু এই নির্বাচন কমিশনে এসেছেন এবং তারা কিন্তু বৈঠকে বসছেন। এবং বৈঠকে বসার অল্প কিছুক্ষণ পরেই আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদক সহ তাদের একটি প্রতিনিধি দলও কিন্তু এই নির্বাচন কমিশনে প্রবেশ করেছে। অর্থাৎ সেই বৈঠকটি আমরা জানা মতো এখনও পর্যন্ত চলছে। এখনও পর্যন্ত সেই বৈঠকের কোনো ফলাফল আমরা এখনও জানতে পাইনি, যেহেতু বৈঠকটি শেষ হয়নি। শেষ হওয়ার পরেই হয়তোবা আমরা তারা বেরিয়ে এসে আমাদেরকে তাদের বৈঠকের ফলাফলটি জানাবেন। তবে বৈঠকটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় আমরা জানাতে চাই যে যা আপনারা জানেন যে নির্বাচন কমিশন আসলে দ্বৈত নাগরিক যারা রয়েছেন তাদেরকে একটি অঙ্গীকারনামা নিয়ে তাদের নির্বাচন করার সুযোগ রেখেছেন। সেই বিষয়ের বিরুদ্ধে কিন্তু একজন নাগরিক আপিল করে এবং তার বিরুদ্ধে অভিযোগ এনে নির্বাচন কমিশন আপিল করেছিলেন এবং তার শুনানিও কিন্তু আজকে হবে। তবে এখনও পর্যন্ত আসলে শুনানি কোন পর্যায়ে রয়েছে আমরা জানি না, যেহেতু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির সাথে নির্বাচন কমিশনের বৈঠক চলছে। এই বৈঠকটির পর হয়তোবা সেই বিষয়ে আসলে তারা শুনানিতে অংশ নেবেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমরা বলবো যে নির্বাচন কমিশন এখন এই আপিলের মধ্য দিয়েই আজকে কিন্তু শেষ হচ্ছে আপিল কার্যক্রম এবং তাদের শুনানি কার্যক্রম। আপিল করেছিল সবগুলো আপিলের শুনানি আজকেই আসলে শেষ হয়ে যাবে। নির্ধারিত সময় যদিও ছিল 5টা পর্যন্ত, তারপরেও আসলে যেহেতু শেষ দিন তাহলে কিছুটা হয়তো বিলম্ব হতে পারে, যতটুকু সময় লাগে হয়তো বা নির্বাচন কমিশন আজকে শেষ করে দিবেন। অর্থাৎ এই ছিল আমার কাছে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে বিএনপির সাথে বৈঠকের দর্শক, নির্বাচন কমিশনের সামনে থেকে সিএসির সঙ্গে বিএনপির বৈঠক এবং আপিল শুনানির বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী রাকিব হাসান।
প্রায় ৩৮ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পাওয়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। প্রশাসনের সঙ্গে সমঝোতা না হওয়ায় টানা রোববারও কর্মবিরতি অব্যাহত রাখেন তারা। এতে দুর্ভোগে পড়েন হাসপাতালের রোগীরা। রোববার দুপুরে ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে আবার বৈঠকে বসেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির সহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘণ্টাব্যাপী বৈঠকে আনসারদের হাসপাতালের জায়গায় ডিউটি নিশ্চিত করার আশ্বাস দেন মেডিকেল পরিচালক। একটা হাসপাতালে সবচেয়ে বেশি দরদ থাকে ইন্টারনেটের, এটা ইউনিভার্সাল প্রুফ, যুগে যুগে সত্য। আমি যখন ইন্টারনে ছিলাম তখন আমার মধ্যে ওই স্পিরিট ছিল। আস্তে আস্তে আমরা পেশাগত হয়েছি। আমাদের সবসময় বলি ইন্টারনেটা হইলো আমাদের ফার্স্ট লাইন ডিফেন্স, প্রাণ। ইন্টারনেট একটা হাসপাতালের প্রাণকান্ত, ইনশাআল্লাহ সকাল থেকে দেখবেন। ডাক্তার আছেন, প্রফেসররা আছেন, অ্যাসোসিয়েট প্রফেসররা আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা আছেন, মিড লেভেল আছেন, এখানে অসংখ্য ডাক্তাররা আছেন। সেবার মান কোনোভাবেই ব্যাহত হচ্ছে না, সেবা মানে পুরো সেবাটাই চলতেছে, ঠিক আছে। বাকি আমাদের একটা ইস্যু যেহেতু ক্রিয়েট হয়েছে, এই ইস্যুতে আমরা কাজ করে আমরাও যেন খুব দ্রুত কাজে ফিরতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা আমরা কামনা করতেছি। গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুসহ ৩ জন নিহত হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বোরো ধানের খেতে ইঁদুর মারার জন্য বাড়ির পাশ দিয়ে টাঙ্গানো তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে পড়েন রাহেলা বেগম ও তার নাতি সাইফান। এতে ঘটনাস্থলে নিহত হন রাহেলা। তাদেরকে উদ্ধার করতে গিয়ে সেখানে বিদ্যুতায়িত হয়ে নিহত হন প্রতিবেশী ইরান শিকদার। এ ঘটনায় গুরুতর আহত হন শিশু সাইফান। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে না হলে কর্তব্যরত চিকিৎসক সাইফানকে মৃত ঘোষণা করেন। চাকসু নির্বাচন বাতিল সহ বিভিন্ন দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করেছে ছাত্রদল। আজ সকাল থেকে ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা চাকসু নির্বাচন স্থগিত ও কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করার দাবি জানান। অন্যদিকে ছাত্রদলের এই কর্মসূচির প্রতিবাদে সাবি ক্যাম্পাসে আন্দোলনে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা চাকসু নির্বাচন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী আগামী ২০ জানুয়ারি আয়োজনের দাবি জানিয়ে বিক্ষোভ ও সমাবেশ করছে। শিক্ষার্থীদের অভিযোগ, বারবার নির্বাচন পেছানোর চক্রান্ত করা হচ্ছে, যা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে চাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, সকল বাধা ও চাপ উপেক্ষা করে আগামী ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনক বিষয় আজকে আমরা দেখতে পেলাম যে একটা কুচক্রী দল তারা ঢাকা হাইকোর্টের সামনে ঘেরাও করেছে ৩ দফা দাবিতে। তার অন্যতম একটা ছিল যাতে ২০ তারিখে চাকসু স্থগিত করা হয়। আমরা স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা কখনো এই সিদ্ধান্ত মেনে নিব না। স্বাভাবিকভাবে প্রশাসন সহ নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই, আমরা অনেক ডিসেন্ট ওয়েতে কাজ করেছি, কিন্তু যদি চাকসু নিয়ে কোনো টালবাহানা হয় তাহলে আমাদের কাজ আর এরকম থাকবে না। আমরা মাঠে নামবো, আমরা রাজপথ বেছে নিব, আমরা কোনো দালালিতে বিশ্বাস করি না। আগের অবস্থানেই আছি। আগামী ২০ জানুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আমরা সেইভাবেই কাজ করছি এবং আমাদের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। তো আমরা আমাদের যে কার্যক্রম সেটা চালিয়ে যাচ্ছি এবং স্মুথলি নির্বাচন কমিশন এর উপর যে দায়িত্ব আছে সে দায়িত্ব নির্বাচন কমিশন পালন করে চলছে। জাল সনদ ব্যবহার করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাকরি করা কয়েকজন কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে বিভিন্ন নথিপত্র যাচাই ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। অভিযান শেষে তারা জানান, প্রাথমিক তদন্তে বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর শিক্ষাগত সনদের অসঙ্গতি পান তারা। ইতোমধ্যে ইরিনা নাহার নামের একজন শারীরিক প্রশিক্ষককেও এই অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জাল সনদগুলো সংগ্রহে কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় দুদক। বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুরে জাল সনদপত্র দাখিল করে কর্মকর্তা কর্মচারী চাকরি করতেছেন, এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশক্রমে দুদক রংপুর থেকে একটা টিম এখানে একটা অভিযান পরিচালনা করে। অভিযোগের যে প্রাথমিক সত্যতা সেটা আমরা পাই যে অনেক কর্মকর্তা কর্মচারী জাল সনদপত্র দাখিল করে চাকরি করতেছেন এবং ইতিমধ্যে একজনকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। আমরা এই জাল সনদপত্রের বিষয়টা আমরা সনদপত্রগুলো সংগ্রহ করব এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ভেরিফাইড করার পরে আমরা রিপোর্ট লিখব। দীর্ঘ 2 যুগ পর আগামী 25 জানুয়ারি চট্টগ্রামে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এই খবরে চট্টগ্রাম জেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। দুপুরে নগরীর পোলো গ্রাউন্ড মাঠ পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর বিএনপি নেতাকর্মীরা। মাঠের অবকাঠামো ও সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন মেয়র। এই পোলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগে তিনি সর্বশেষ 2005 সালে চট্টগ্রামে এসেছিলেন। সবাইকে অনুরোধ জানাচ্ছি, প্রত্যেকটা চট্টগ্রামের আপামর জনসাধারণকে, এটা শুধু আমি নেতাকর্মীদের বলছি না, আমি চট্টগ্রামবাসীকে অত্যন্ত আনন্দমুখর পরিবেশে ফেস্টিভ মুডে আপনারা তারেক রহমান সাহেব ওনার বাংলাদেশ নিয়ে, চট্টগ্রাম নিয়ে কী প্ল্যান আছে সেগুলো অবশ্যই উনি বলবেন এবং উনি একটা সুন্দর বার্তা চট্টগ্রামবাসীর জন্য দিবেন। কম্বলের অভাবে শীতের সঙ্গে যুদ্ধ করে দিন কাটছে ফুটপাতের অসহায় মানুষের। পলিথিনে শুয়ে আর পুরনো জামা গায়ে জড়িয়ে কোনো মতো পার করছেন কনকনে শীতের রাত। প্রতিনিধি আজিজুল হাকিমের তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। কথায় আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ। শীত যেখানে বিত্তবানদের জন্য আরামের, সেখানে ছিন্নমূল মানুষের জন্য তা হয়ে ওঠে বিপর্যয়ের নাম। ফুটপাত আর বাস স্ট্যান্ডে আশ্রয় নেয়া ছিন্নমূল মানুষগুলোর কাছে শীত কোনো ঋতু নয়, বরং এক নিষ্ঠুর পরীক্ষা। সারাদিন বাসাবাড়িতে কাজ শেষে সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিভিন্ন ফুটপাত ও বাস স্ট্যান্ডে পলিথিন বিছিয়ে আর পুরনো কাপড় ও বস্তা গায়ে জড়িয়ে ঘুমানোর চেষ্টা করেন নিম্ন আয়ের মানুষেরা। 300 লোক কাজ করি মানিকগঞ্জ টার্মিনাল, আমরা সবাই কামলা। আমাদের একটা কম্বলও এবং তো কেউ দেয় নাই। আমরা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের প্রজা, বাংলাদেশের সরকার, আর বাংলাদেশে আমরা কাজ করি। এই এতদিন থেকে আমরা কিছু পাইছি না। ফুটপাতের একটু উষ্ণ জায়গা দখল করাকে কেন্দ্র করে অনেক সময় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। শহর থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত উন্মুক্ত স্থানে শুয়ে থাকা এসব অসহায় মানুষের দীর্ঘশ্বাস যেন দিন দিন বেড়েই যাচ্ছে। কম্বল কিছু আমরা পাই না, আমরা গরিব মানুষ, দূর দূরত্ব থেকে আসি ভাই, কোনো সাহায্য পাই না, বুঝছেন, খুব কষ্টের বিনিময়ে এখানে থাই। এই একটা পলিথিন, একটা খাতা বিছায়া শুয়ে রয়েছি, এতে শীত যায় না আর কি। পেটের দায়ে পরিবার থেকে বিচ্ছিন্ন এই খেটে খাওয়া মানুষের জীবনে শীত যেন চরম অসহনীয়তা। শীতার্থ এবং মানুষের জন্য কম্বল সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। যে স্টক এসেছিল আমরা পুরোটাই বিলি করে দিয়ে দিয়েছি, উপজেলা ভিত্তিক বিলি করে দিয়ে দিয়েছি। তারা আবার বিভিন্ন এতিমখানা বা ছিন্নমূল মানুষ, দরিদ্র মানুষের মধ্যে বিলি করে দিয়ে দিয়েছে। এখন আমাদের হাতে এই মুহূর্তে নেই, কিন্তু তারপরেও যদি কারো প্রয়োজন হয় সেটা জোগাড় হয়ে যাবে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। ফেনী শহর সংলগ্ন পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ জেলার প্রায় অর্ধশতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে। এতে চরম আতঙ্কে রয়েছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধি আমিন চৌধুরী তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। এটি ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান। ভবনের ছাদ থেকে খসে পড়ছে আস্তর, দেয়াল ও পিলারে দেখা দিয়েছে ফাটল। কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। বৃষ্টি হলেই শ্রেণীকক্ষে পানি পড়ে ভিজে যায় বই খাতা। এমন পরিবেশে ভয় আর শঙ্কা নিয়েই পড়াশোনা করছে শিক্ষার্থীরা। আমাদের বিদ্যালয়টি খুব ঝুঁকিপূর্ণ, আমরা সবসময় ভয়াবহতা থাকি এবং আমাদের টিচাররাও সবসময় ভয়াবহতায় থাকে। আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আমাদের সরকার যেন একটা নতুন ভবন দেয়। আমরা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে দুশ্চিন্তায় অভিভাবকরাও। যে অবস্থা আমাদের বাচ্চা কাচ্চাকেও দিতে আমরা মন চাচ্ছি না, বিদেবিদ করতেছি। আমরা সবসময় ভয় করে যে আমাদের ছাত্রদের কি না কি ক্ষতি হয়ে যায়। শিক্ষকরাও ঝুঁকি নিয়ে পাঠদান করতে বাধ্য হচ্ছেন। 10 বছরের থেকেই দেখতেছি বিদ্যালয়টা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং বাচ্চারাও এটা ঝুঁকিপূর্ণের মধ্যে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আসে। অনেক সময় যে এগুলো সবগুলাই হঠাৎ করে যে কোনো সময় মনে করেন ভেঙে পড়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ। নতুন ভবনের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো ফল পাওয়া যায়নি। সরকার বাহাদুরের কাছে আমার আবেদন নিবেদন থাকবে, অনতিবিলম্বে আমাদের একটি নতুন সুন্দর একটা ভবন যদি দেয়, তাহলে শিক্ষার পরিবেশটা আমার পশ্চিম সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিরিয়ে আনতে পারবে বলে আমি আশা করি। 2026 সালে PDP 5 শুরু হলে বিদ্যালয়গুলোর উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। শ্রেণীকক্ষের সংকটও থাকবে না ইনশাল্লাহ। PDP 5 অত্যন্ত বড় আকারে শুরু হবে, 26 সাল থেকে শুরু হবে।
আশা করছি ইনশাল্লাহ আমাদের শ্রেণীকক্ষের সংকট এমনিতেও নাই, তো আমাদের 26 সাল থেকে ছাত্র সংখ্যাও বাড়বে, ইনশাল্লাহ আমাদের উন্নয়নের কাজও ত্বরান্বিত হবে ইনশাল্লাহ আশা করছি। তবে স্থানীয়দের প্রশ্ন, ভবিষ্যতের আশ্বাস নয়, ঝুঁকিপূর্ণ ভবনে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে কবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এবার আমাদের কৃষি। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাণিজ্যিকভাবে রঙিন ফুলকপি ও বাঁধাকপি চাষ করে সফল হয়েছেন কৃষক সেলিম শেখ। সাধারণ কপির তুলনায় পুষ্টিগুণ বেশি হওয়ায় এসব সবজি স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে প্রায় দ্বিগুণ দামে। এবছর উপজেলার ইসাপুরা ইউনিয়নের কুসুমপুর বাজার সংলগ্ন প্রায় 70% জমিতে সাদা, গোলাপি ও হলুদ রঙের ফুলকপি এবং সাদা ও বেগুনি রঙের বাঁধাকপি, ব্রোকলি সহ মোট 6 ধরনের কপি চাষ করেছেন তিনি। এর পাশাপাশি লাউ, টমেটো, ক্ষীরা, শিম, মূলা ও বেগুন সহ বিভিন্ন সবজি চাষ করা হয়েছে আরও 280% জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। বাঁধাকপি এবং রঙিন বাঁধাকপি চাষ করেছেন, যেগুলো বাজারে উচ্চ মূল্যে উনি বিক্রি করতে পারছেন, যেটা আমাদের কৃষকদের জন্য খুবই আশাব্যঞ্জক ঘটনা। এখন একটা সাদা কপি বেশি 20 টাকা, হইতে 40 টাকা, 50 টাকা বেশি। আর এর পাশাপাশি হলুদ কপি একটা 70 টাকা, 75 টাকা। আবার একটা লাল কপি, এটাও 70 হইতে 75 টাকা বিক্রি করি। জামালপুরের ইসলামপুর উপজেলার শশারিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি বিনামূল্যে পাঠ্য বই বিক্রির সময় প্রধান শিক্ষিকাকে হাতে নাতে আটক করেছে স্থানীয়রা। তারা জানান, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দকৃত সরকারি পাঠ্য বই গোপনে বিক্রি করছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শামসুন নাহার। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি বই বিক্রির বিষয়টি গুরুতর অপরাধ। তদন্ত শেষে সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদারীপুরে জোপাডিকোর 33,000 ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের স্টিলের যন্ত্রাংশ চুরি হয়েছে। রোববার দুপুরে পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে টাওয়ার হেলে পড়েছে এবং ভেঙে গেলে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। খবর পেয়ে বিদ্যুৎ বিভাগ ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মনপুরা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান চালিয়েছেন বাংলাদেশ নৌবাহিনী। সকালে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকাসহ হাজারিহাট বাজার ও লঞ্চ ঘাটে টহল দেওয়া হয়। এ সময় নৌবাহিনী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানায়। নির্বাচন উপলক্ষে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। কুষ্টিয়ার কুমারখালীতে গণভোট নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার বাসস্ট্যান্ডে নির্বাচনী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জনসচেতনতামূলক নির্বাচনী ক্যাম্পেইনে উপজেলা সহকারী কমিশনার নাবিদ সারওয়ার, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক সোহাগ শিকদার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র জনতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ 5 সদর আসনের বিএনপি প্রার্থী জাহিদুল ইসলাম ধলু। এ সময় বিএনপি নেতৃবৃন্দ, জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের
কুন্দেরপাড়া চরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে র্যাব ১৩। শনিবার বিকেলে র্যাব ১৩ গাইবান্ধার কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের নেতৃত্বে শীত বস্ত্র বিতরণকালে উপস্থিত সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, পুলিশ পরিদর্শক জিয়াদ হাসান সহ র্যাবের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্ত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবেশী ঐক্য ফোরামের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাতে কালাইশ্রীপাড়া আখড়াবাড়ি মন্দিরে আয়োজিত এই মানবিক কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। জেলা আয়কর উপদেষ্টা পরিমল চন্দ্র রায়ের সভাপতিত্বে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিবনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন সহ অনেকে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় শীত বস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঞ্চন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রকুন মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দুপুরে শহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা। দোয়া মাহফিলে শহীদ জিয়া স্মৃতি সংসদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান জনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। নোয়াখালীর সুবর্ণচরে অনুপস্থিত ব্যক্তিদের নামে দেওয়া খাস জমির বন্দোবস্ত বাতিল করে সেখানে দীর্ঘদিন ধরে বসবাসরত ভূমিহীনদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের চর উড়িয়া গ্রামের স্থানীয় ভূমিহীনরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যাদের নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে তারা এলাকায় অনুপস্থিত, অথচ প্রকৃত ভূমিহীনরা বছরের পর বছর ওই জমিতে বসবাস ও চাষাবাদ করছেন। তারা উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। চট্টগ্রামের চন্দনাইশে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নেমেছে। উপজেলার বর্মা ইউনিয়নের শুক্লাম্বর দিঘির পাড়ে অনুষ্ঠিত এই মেলা বাংলা সংস্কৃতির অন্যতম প্রাচীন আয়োজন, যা প্রায় 400 বছর ধরে প্রতি বছর নিয়মিত হয়ে আসছে। পৌষ সংক্রান্তিতে আয়োজিত এই মেলায় ভোর থেকে পুণ্য স্নান, পূজা, মানত, কবুতর উড়ানো ও দুধ বিসর্জনের মধ্য দিয়ে ধর্মীয় আচার পালন করলেন পুণ্যার্থীরা। বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে আগত পুণ্যার্থীদের অংশগ্রহণে এবছর মেলায় উপস্থিত ছিলেন বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। জয়পুরহাটে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা, বিজ্ঞান অলিম্পিয়াড ও পিঠা উৎসব। বেলা 11টায় শহরের কালেক্টরেট মাঠে সদর থানা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আয়োজকরা জানান, এই উৎসবে 22টি স্টল বসেছে। এসব স্টলে স্কুলের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শন করছেন।